রুগীর ব্যামোটা কি শুনি? মাথা খুলে স্যাদা করে দিয়েছে নাকি? আগে না, নেপাল বাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। নেপাল? সে আবার কেডা? জানেন না? চোরবাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। ওহ, নেপলা? তাই কও, সেটা আবার ডাক্তার হলো কবে? বলি পাড়ায় এমন বিচক্ষণ কোবরেজ থাকতে ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। জন্তি বাবুরে চেনো? খুলনের উকিল জন্তি বাবু। তার মামার হয় উরুস্তম্ভ। সিভিল সার্জন পা কাটলেন, 3 দিন অসৈতন্যী। জ্ঞান হলি পর কইলেন, আমার ঠ্যাং কই, ডাক্তারি নিশেন রে। দিলাম ঠুকে 1 দলা 7 প্রাস। তারপর কি হলো কাউ দেখি? আবার পা গুজিয়েছে বুঝি? কুসুমকলির ব্যাকস্টেজে আজ শুনছেন শ্রী রাজশেখর বসুর গল্প চিকিৎসা সংকট। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি ভালো লাগলে লিখে জানাতে ভুলবেন না। আজ পাঠ করছি শ্রী রাজশেখর বসুর গল্প চিকিৎসা সংকট। সন্ধ্যা হব হব নন্দবাবু হক সাহেবের বাজার হইতে ট্রামে বাড়ি ফিরিতেছেন। বিডন স্ট্রিট পার হইয়া গাড়ি আস্তে আস্তে চলিতে লাগিল। সম্মুখে গরুর গাড়ি। আরেকটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখিলেন পাশের একটা গলি হইতে তার বন্ধু বঙ্কু বাহির হইতেছেন। নন্দবাবু উৎফুল্ল হইয়া ডাকিলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দুবগলে 2 বান্ডিল। ব্যস্ত হইয়া চলন্ত গাড়ি হইতে যেমন নামিবেন, অমনি কুচায় পা বাঁধিয়া নিচে পড়িয়া গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠিল এবং ঘেচাং করিয়া গাড়ি থামিল। জনকতক যাত্রী নামিয়া নন্দকে ধরিয়া তুলিলেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা প্রকারের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা, বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো। 2টো পাই কি কাটা গেছে? একজন সিদ্ধান্ত করিল মৃগী, আরেকজন বলিল ভিড়মি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়াগে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে নাই, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশাই? খুব লেগেছে। 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোরে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই। একজন বৃদ্ধ ভদ্রলোক বলিলেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়, স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছাড়িয়া গেল। বঙ্কু বলিলেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি। যা হোক, বাড়ির পত্রকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সা নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেটে গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিসারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ অল্প বয়সী হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা। বাড়িতে একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়া বিব্রত। সংসারের কাজ ঝিচাকররাই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এই পর্যন্ত তাহা হইয়া উঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ
ইহাতে নির্বিবাদে দিন কাটিয়া যায়, বিবাহের ফুরসত কোথা। তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, আর এখন না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ ও বেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিন্তু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষ গায়ে দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়াছে, এখন পান সিগারেট ও গল্প চলিতেছে। গুপিবাবু বলিতেছিলেন, না না নন্দ, শরীরের ওপর এত অযত্ন করো না। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। না না, মাথা ঠিক করেনি, কেবল কোচার কাপড় বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন, অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কোথা। যাও না, কাল সকালে একবার তাঁর কাছে। বঙ্কু বললেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিক্ষে বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়ি সরি দিয়া এক কোণে বসে আছিলেন। তার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপর কমফোর্টার। বলিলেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলিল, নন্দা, মোটা চাল ছাড়। সেই এক বিরিঞ্চির আমলের ফরাস তাকিয়া, লক্কর পালকি গাড়ি আর পক্ষীরাজ ঘোড়া, এতে গায়ে গতি লাগবে কিসে? তোমার পয়হার অভাব কি বাবা? একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার এমডি MRAS গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্রগাত্রে দাঁড়াইয়া আছেন। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বস, 1.25 ইঞ্চি বার গেয়া। রোগী খুশি হইয়া বলিল, নবস তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির উপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বলিলেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলিল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে দাঁড়াইয়া অপেরা প্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, থোড়ি সি কসর হ্যায়, কাল ফির আনা। রোগী চলিয়া গেলে তফাদার নন্দর দিকে চাহিয়া বলিলেন, ওয়েল। নন্দ বলিলেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু আনুপর্বিক তাহার অবস্থার বর্ণনা করিলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি হাঁপানি নাই, ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে, রাত্রে দুঃস্বপ্ন দেখিয়াছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ পাকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। কিরকম বুঝলেন ডাক্তারবাবু? ভেরি ব্যাড। কি হয়েছে? আরো দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাঙ্গিলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। বাঁচবো তো? দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাই, এর সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে।
ভাত ডাল বড় একটা খাবেন না, এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব। বিকেলে একটু বার্গেন্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা, থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করিলেন। সন্ধ্যাবেলা বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিলাম ওর কাছে যেও না, বেটা মেয়ের ওর পেটে হাত বুলিয়ে খায়। খুলির ওপর তুরপুন চালাবেন। ষষ্ঠীবাবু বললেন, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখালে হয় না? গুপিবাবু বললেন, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ে বদ্যির কম্য নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু বললে, আমার কথা তো শুনবে না বাবা, ডাক্তারি তোমার ধাতে না সয় তো একটু কুবরেজি করতে শেখো। তার ওয়ানসে দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হইল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসিলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তাঁর ডাক পড়িল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বই সাজানো। বইয়ের দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন, মুখে গড়গড়ার নল। ঘরটি ধোঁয়ায় ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটকট দৃষ্টিতে চাহিয়া বলিলেন, বসবার জায়গা আছে? নন্দ বসিলেন। শ্বাস উঠেছে? আজ্ঞে, রোগীর শেষ অবস্থা না হলে তো আমাকে ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয়ে জানালেন তিনিই রোগী। অ্যালোপ্যাথ ডাকাত ব্যথাটা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। তফাৎ কি বলেছে? বললেন, আমার মাথায় টিউমার আছে। তফাদারের মাথায় কি আছে জানো? গোবর, আর টুপির ভেতরে শিং, জুতোর ভেতর খুর, পাতলুনের ভেতর ল্যাজ। খিদে হয়? 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম হয় না? মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাঁ-দিক? আগে হ্যাঁ। না, ডান দিক? আগে হ্যাঁ। নেপাল ধমক দিয়া বলিলেন, ঠিক করে বলো। আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল, নিধে কাবলি মটর ভাজা এনেছিল তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। নন্দ বিব্রত হইয়া বলিলেন, হাঁচড় পাচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বই দেখিলেন, তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমার খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল, এখনো বিকেলে মাথা টিপটিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। ব্যারামটা কি আন্দাজ করেছেন? ডাক্তার ভ্রুকুটি করিয়া বললেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেশনাল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ, মাংস বারণ। শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো। তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে? 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন। নিধু বলিল, কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু, নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাছাধন, কত বড় হোমিও ফাঁক দেখে নিতুম। এক চুমুকে তার আলমারি শুধু ওষুধ সাবরে না দিতে পারি তো আমার নাক কেটে দিও। গুপি বলিল, আজ আপিসে শুনছিল
কি একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে, খুব নাম ডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী বলিল, এই শীতে হাকিমি ওষুধ, বাঘ শরবত খাইয়েই মারবে, তার চেয়ে তারিণী কবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোপ কামানো, তেল মাখিয়া 8 হাতে ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতেই ইনি প্রত্যহ রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর তেল ছিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া, দেওয়ালের কোলে দুটি ঔষধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবুর কোনতে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। রোগীর ব্যামোটা কি শুনি? নন্দবাবু জানাইলেন তিনি রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। মাথার খুলি স্যাদা করে দিয়েছে নাকি? আগে না, নেপাল বাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। নেপাল? সে আবার কেডা? জানেন না, চোর বাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। ওহ, নেপলা? তাই কও, সেটা আবার ডাক্তার হলো কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। জন্তি বাবুরে চেনো? খুলনের উকিল জন্তি বাবু। নন্দ ঘাড় নাড়লেন। তার মামার হয় উরুস্তম্ভ, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অসৈত্যন্নি। জ্ঞান হলি পর কইলেন, আমার ঠ্যাং কই? ডাক্তারই নিশান রে। দিলাম ঠুকে 1 দলা 7 প্রাস। তারপর কি হলো কও দেখি? আবার পা গজিয়েছে বুঝি? ওরে অ ক্যাবলা, দেখ দেখ, বিড়েলে সবটা ছাগলাদ্য ঘৃত খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরে আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, দেও নাড়িটা একবার দেখি। যা ভাবছিলাম তাই, ভারী ব্যামো হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে, প্রায় 7.5 বছর হলো। ওই একই কথা, 5 দেনা 7.5। প্রাতিকালে বমি হয়? আগে না, হয় হয় জানতে পারো না। নিদ্রা হয়? ভালো হয় না, হবেই না তো। উর্দু হয়েছে কিনা? দাঁত কনকন করে? আগে না, করে করে, জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করো নি বাবা, আরাম হয়ে যাবানি, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাফাস নে, থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শুনে। এই বড়ি সকাল সন্ধে একটি করে খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝেছো? আগে হ্যাঁ, সাই বুঝেছো, অনুপাত দিতে হবে না। ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা। ভাত খাবা না, ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা। নুন সোবা না। মাগুর মাছের ঝোল একটু চ্যানি দিয়া রাধি খাতি পারো। গরম জল ঠান্ডা করি খাবা। ব্যারামটা কি? যারে কয় উদুরি, ঊর্ধ্ব শ্লেষ্মাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কি দাদা, কবরেজের স্বাদ মিটল? গুপি বলিল, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু বলিল, আমি বলি কি নন্দ, বেথা করে ঘরে পরিবার আনুক,
এরকম দামড়া হয়ে থাকা কিছু নয়। নন্দ চিঁচি স্বরে বলিলেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলিল, নন্দা, একটা মোটর কেন মায়েরি, দুদিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হুডসন, সেটের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠী বলিল, তা যদি বললে, তবে আমার মতে মোটর কারও যা পরিবারও তা, ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমবো মশায়, তা নয় সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। নিধু বলিল, ষষ্ঠী খুড়ো যেরকম হিসেবি লোক, একটি মোটা সোটা রোওয়ালা ভাল্লুকের মেয়ে বে করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচত। গুপি বলিল, যাহা বাহান্ন তাহা 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হইলেন। হাজিক উল মুলাক বিন লোকমান নুরুল্লাহ গজনফরুল্লাহ অল হাকিম উনানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাহাকে বলিল, আসেন বাবু মশায়, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বিমারি বলেন, আমি লিখে হুজিরকে ইতালা ভেজিয়ে দেব। বিমারি কি সেটা জানতেই তো আশা বাবু। তবে কিছু তো বলেন। না তাকতি, বুখার, পিল্লি, চেকে ঘেক, বওয়াসির, রাত অন্ধি, ওসব কিছু বুঝলুম না বাবু, আমার প্রাণটা ধরফর করছে। সহি বলেন, দিল তরফ না। মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছুন না, নজরানা 2 মোহর। না থাকে আমি দিচ্ছি 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জনাব বলবেন, তারপর রুমালের উপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল। একটু বৃহৎ ঘরে গালিচা পাতা, এক পাশে মসনদের উপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বাবরি চুল, গোপ খুব ছোট করে ছাঁটা, আবক্ষলম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্য লাল, ডগায় নীল, পরিসাধন শাটিনের চুড়িদার ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ, সম্মুখে ধূপদানে মুসাব্বার এবং রুমি মস্তাকি জ্বলিতেছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মরিয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কিয়াবাত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলোচা দেড়ে লোক সেতার লইয়া পিরিং পিরিং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর করিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, সার লাও। নন্দ শিহরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিল, ডরবেন না মশায়, জনাবকে আপনার সিট দিকলান। নন্দ মাথা টিপিয়া হাকিম বলিলেন, হাড্ডি পিলপিলায় গয়া। মুন্সি বলিলেন, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালিয়া বলিলেন, সুরমা চুর্ক। একজন একটা লাল গুড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আঁখ ঠান্ডা থাকবে, নিদ হবে। হাকিম আবার বলিলেন, রোগন বব্বর। মুন্সি হাঁকিল, এসি বালবার, আস্তরা লাও। নন্দবাবু বলিলেন, হা হা, আরে তুমি করো কি?
তার কথা শেষ হইবার আগে চট করিয়া তাহার ব্রহ্মতালের উপর 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামাইয়া দিল। আরেকজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল। মুন্সি বলিল, ঘবরান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিংহের মাথার ঘি, বহুত কিম্মত, মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব হইয়া রহিলেন, তারপর প্রকৃতিস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পিছনে ছুটিতে ছুটিতে বলিল, হামার দস্তুরি। নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়া কোচম্যানকে বলিলেন, হাকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর 4টার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না, নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চলো। সংকল্প করিয়াছেন মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন, তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মান্দ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে আসিল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একবার সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের উপর সেফটি পিন আটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, ধুর, হোক না, হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতি? নন্দ অপ্রতিভ হইয়া বলিলেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন, নিজের জন্য? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করিয়া কহিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? শ্রী নন্দ দুলাল মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন, তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নাই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মোটর কার আছে? নেই, তবে কেনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরো নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন, তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দা ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই আপনার, সত্যি করে বলুন, আমার কি হয়েছে? টিউমার, না পাথরি, না উদরি, না কালা জ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছুই হয়নি, আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দেয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন, ও ডিয়ার ডিয়ার, নো, পাগল হবেন কেন? আমি বলছিলাম, আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বললেন, দি আইডিয়া, মাসিম পিসির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন, তারপর 2 দিন পরে আবার গেলেন, তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসিমাতাকে কাশিদামে রওয়ানা করিয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি।
বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সম্মিত মুখে সকলকে আপ্যায়িত করিলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগের চিকিৎসা করেন না, তবে নন্দবাবু ভালোই আছেন, মোটর কার কেনা হইয়াছে। দুঃখের বিষয় সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে।